নমস্কার। আপনি কমেন্টে জানতে চেয়েছেন যে কপালভাতি ক্রিয়াকে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ শেখাতে এবং দেখাতে। তো শুরু করছি। দেখুন, প্রথমে যে কোনো যোগাসন করার সময় প্রথমে চেক করতে হয় আসন, কোন আসনে বসতে হয়, তারপর হাতের মুদ্রা এবং তারপরও স্টেপ বাই স্টেপ প্রসিজার। তো প্রথমে আপনাকে কপালভাতি ক্রিয়া সঠিক নিয়মে করতে হলে আপনাকে বসতে হবে পদ্মাসন। এখন অনেকেই কমপ্লেন করেন কি ঘূর্ণাতে ব্যথা, জয়েন্ট পেন, এই জন্য পদ্মাসনে বসতে অসুবিধা। তো এর পরিবর্তে আপনি সুখাসনে বসতে পারেন। আমি এখন রয়েছি সুখাসনে বসে। এটাকে বলা সুখাসন, মানে যে আসনে আপনি 10 থেকে 15 মিনিট আরামসে বসতে পারেন। আরামসে মানে কমফর্টেবলি, সেই জন্য এর নাম হচ্ছে কমফর্টেবল পোজ বা সুখাসন। বোঝা গেছে? এখন সুখাসনে যদি বসতে অসুবিধা হয়, অনেকেই কমপ্লেন করেন বয়স যখন 60 বা 65, 70-র উপর, তখন কি হয়, ঘূর্ণাতে একটা গ্রিস, যেটাকে আমরা বাংলা ভাষায় গ্রিস বলি, বা লিগামেন্ট, টেন্ডেন, মাসেলস, এগুলো স্টিফ হয়ে যায়। তো ভাঁজ করে 10 থেকে 15 মিনিট বসা অসুবিধা। তো ওনারা কী করবেন, চেয়ারে বসবেন, চেয়ারে পাটাকে ঝুলিয়ে বসবেন, কিছু একটা দেবেন, ওপেন গ্রাউন্ডে নয়, কিছু একটার উপরে পাটাকে দিয়ে আরামসে চেয়ারে বসে কপালভাতি ক্রিয়াকে করা যায়। আর যারা সুস্থ সবল ইয়াং আমাদের মতো লোক, তারা কি করবেন, পদ্মাসনে বসবেন। বোঝা গেছে? মানে লেফট পাটাকে তুলে রাইট থায়ের উপর এবং রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর। বোঝা গেছে? এটাকে বলা হয় পদ্মাসন। আমি আগেই বলেছি যোগাসনের প্রথম যে আসন সেটা হচ্ছে পদ্মাসন। এখন হাতের মুদ্রা হচ্ছে আমরা ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম, এই দুটিকে টিপকে যদি একত্রিত করে লাগানো হয় তাহলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এটাকে হাঁটুর উপর এইভাবে রাখতে হবে। বোঝা গেছে? আমরা সবাই দেখেছি যেভাবে যোগী কমফর্টেবলি বসে থাকেন, এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা। এইভাবে আঁকড়ে নয়, রিল্যাক্স এবং কমফর্টেবল। আপনি বলেছেন সঠিকভাবে স্টেপ বাই স্টেপ দেখাতে, সেই জন্য একটু টাইম নিয়ে দেখাচ্ছি, আপনি ভালো করে বুঝে নেবেন। আগে বহুবার কপালভাতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আজকে কমপ্লিটভাবে দেখা যাচ্ছে। পদ্মাসন, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, রিল্যাক্স অ্যান্ড কমফর্টেবলি বসে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিলে এটাকে বলা হয় ধিমি গতি। মানে কপালভাতি 3টি গতি, আপনি যদি সেকেন্ডে একটা করে স্ট্রোক দেন তাহলে ধিমি গতি, 1 সেকেন্ডে যদি 2টো স্ট্রোক দেন এটাকে বলা হয় মধ্যম গতি, আর 1 সেকেন্ডে যদি 3টে স্ট্রোক দেয় তাহলে সেটাকে বলা হয় উচ্চ গতি। আমি দেখাবো সবগুলো। এটা হলো প্রথম এর টাইপ। দ্বিতীয় হচ্ছে যখন কপালভাতি ক্রিয়া করবেন তখন আমরা যে কাঁধা, আমরা যে ঘাড়, আমরা যে শরীর, এর সমস্ত কিছু একদম স্টেবল এবং ফিট থাকবে। মানে গর্দানও নড়বে না, ঘাড়ও নড়বে না, শরীরও নড়বে না, সমস্ত কিছু থাকবে স্ট্রেট। আপনাকে শুধু করতে হবে কি, প্রত্যেক সেকেন্ডে পেটটাকে ভেতরের দিকে ফোর্সের সাথে ধাক্কা দিতে হবে আর শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়তে হবে। ভেতরের দিকে পেটটাকে ধাক্কা দেওয়া আর ফোর্সের সাথে শ্বাসকে ছাড়া দুটো একই সাথে ঘটবে। বোঝা গেছে? কোনো রকম কমপ্লিকেশন বা আপনি এটা কোনো রকেট সায়েন্স বা কোনো নাসার কোনো চার্ট নয়, এটা একটা সিম্পল ব্যাপার। যখন কোনো একটা জায়গায় বারবার ধাক্কা দেওয়া হয় তখন ভেতরের অর্গানগুলোতে, যে আমরা স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, আপনার ইন্টেস্টাইন, এগুলো, আমরা যে কিডনি, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, সমস্ত কিছু ইন্টারনাল অর্গানগুলোতে একটা গতিশক্তির সৃষ্টি হয়। এবং আমি আগেও বলেছি যেখানে গতিশক্তি সেখানে কোনো কিছুই টিকবে না, সেটা যে কোনো রোগই হোক। যেখানে গতিশক্তির সৃষ্টি হবে সেখানে সমস্ত রোগের মুক্তি ঘটবে, এটা যোগে বলা রয়েছে। তো আপনি যখন কোনো এক জায়গায় বারবার ফোর্সের সাথে ধাক্কা দিতে থাকবেন তখন সমস্ত অর্গানগুলো ধীরে ধীরে, আজ না হয় কাল, 1 মাস না হয় 6 মাস, আপনার রোগের যে টাইপ, যত দিন ধরে আপনার পুরানো রোগ, সময় বেশি লাগতে পারে, কিন্তু একদিন না একদিন আপনার সেই রোগ কমপ্লিটলি কিওর হতে বাধ্য, কমপ্লিটলি কিওর হবে। কিন্তু আপনাকে রেগুলার ফোকাসের সাথে যোগাসনগুলো, কপালভাতি ক্রিয়াগুলো, যোগাসন একটু কম করলেও অসুবিধা নেই, কিন্তু কপালভাতি ক্রিয়াকে যদি কোনো মানুষ রেগুলার 30-30 মিনিট সকাল বিকাল করতে পারে তাহলে তার কোনো রোগ, সেটা কিডনি প্রবলেম হোক, প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হোক, আপনার ডায়াবেটিস হোক, আপনার পেটের ইনডাইজেশন, গ্যাসের প্রবলেম, আইবিএস, যে প্রবলেমই হোক, সেই প্রবলেম কিওর হতে বাধ্য। তো সোজা করে বসে প্রথমে ধিমি গতিতে, মানে সেকেন্ডে একবার দেখাচ্ছি।
হলো। এরপর সেকেন্ডে 2 বার। প্রথম 1 মাস আপনি ধীমি গতিতে প্র্যাকটিস করলেন, তারপর যখন এটা ধীরে ধীরে রপ্ত হবে তখন আপনি সেকেন্ডে 2 বার। এটা হলো মধ্যম গতি। প্রথমে ধিমি, মধ্যম, এখন 3 নম্বর গতি, যেটা হচ্ছে সমস্ত কিছু শেখার পর যখন আপনি উচ্চ এবং তীব্র গতিতে কপালভাতি ক্রিয়াকে করতে পারবেন, তখন আপনি নিজেই ফিল করবেন 30 মিনিট কপালভাতি ক্রিয়ার পর শরীর যেন এনার্জেটিক, একদম সুস্থ, সবল, শক্তিশালী হয়ে উঠছে। এবং রেগুলার যখন কনসিস্টেন্সির সাথে রেগুলার প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের রোগ ধীরে 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 কিওর, কন্ট্রোল, এবং আপনি একটা অন্য লেভেলে চলে গেছেন। তো দেখা যাক। এবার আপনি বলেন, কোনো মানুষ যদি রেগুলার 30 মিনিট উচ্চগতিতে কপালভাতি ক্রিয়াকে করে, তাহলে ভেতরের যে অর্গেনগুলো রয়েছে, সেটা যে অর্গেনই হোক, সেটা কিডনি, স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, সেই সমস্ত জায়গায় কি কোনো রোগ থাকতে পারে? কখনোই থাকবে না। আপনি নিজেই প্র্যাকটিস করে দেখবেন, আপনি শুধু 15 থেকে 1 মাস এই কপালভাতি ক্রিয়া, শুধুমাত্র টাইমের অভাব হলে শুধুমাত্র কপালভাতি ক্রিয়াকেই করে দেখেন, তারপর আপনি বলবেন। তো আশা করি আপনি বলেছেন স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে কপালভাতি ক্রিয়াকে দেখাতে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, স্টে হেলদি, নমস্কার।